আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমার শাশুড়ি এসে দেখে আমাকে পছন্দ করে, সেখান থেকে আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ডও আমাকে পছন্দ করে এবং আমার হাজব্যান্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে আমাকে যথেষ্ট কেয়ার করে, আদর ভালোবাসা সব কিছুতে একদম পারফেক্ট চলতেছিল জীবন। তো আমার বিয়ের পরে আমি 1 বছর হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে থাকি। আমার হাজব্যান্ড ঢাকায় ব্যবসা করে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পাবনাতে। তো আমি পাবনায় আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি। আমার ছোট একটা দেবর আছে, ও পড়াশোনা করে। আর আমার ভাসুর আর আমার হাজব্যান্ড ওনারা দুজন হচ্ছে ঢাকায় থাকে। তো আমার ভাসুর তার বউ নিয়ে ঢাকায় থাকে, আর আমি বাড়িতে থাকি। আমার শ্বশুর শাশুড়ি একা, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে রেখে যায়। বাট আমার 1 বছর পরে আমার শ্বশুর শাশুড়ি খুব জোর করে আমার হাজব্যান্ডকে, যে তার খুব অসুস্থ হয়ে যায়, সে খুব বাইরের খাবার খেয়ে, ওই খালারা রান্না করে ওই খাবার খেয়ে তার হচ্ছে তেল মশলা মানে পেটে সমস্যা হয়ে যায়। ডাক্তার বলে ওনাকে খুব লাইট খাবার খেতে, সবসময় ঝাল ছাড়া পেঁপে টেপে এগুলো তরকারি খেতে বলে। যাই হোক, তো ওইখান থেকে সে হচ্ছে আমাকে ঢাকায় নিয়ে যায় তার কাছে, যে আমাকে আর হচ্ছে আমি ওনার সাথে থাকলে ভালোভাবে ওনাকে রান্নাবাড়া করে মানে কেয়ার করে সময় মতো খাবারটা দিতে পারবো। সেজন্য ওনাকে হচ্ছে আমাকে আমার শাশুড়ি জোর করে আমাকে ঢাকায় পাঠায় যে তুমি যাও। উনি আবার আমার ভাসুরের বাসায় যে আমার যা থাকে ওখানে উনি যায় না, ওখানে উনি খায় না। ভাইয়ের ভাইয়ের মানে তত ভালো সম্পর্ক না। যাই হোক, তো তারপরে আমি তার সাথে ঢাকায় চলে আসলাম। ঢাকায় আসার পরে আমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না, মানে এমন না যে আমরা নিতে চাচ্ছিলাম না, বাট হচ্ছিল না, বা ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও ছিল না যে বাচ্চা কাচ্চা কেন হচ্ছে না, যে ঠিক আছে যখন হয় হবে, এরকম ছিল। সে আমাকে যথেষ্ট আদর করতো, ভালোবাসতো, মানে খুব সুখের সংসার বলা চলে আমার ছিল। কিন্তু ঢাকায় আসার পরও আমার জায়ের সাথে তেমন একটা মানে খুব যে ভালো সম্পর্ক এমন ছিল না। আমি জায়ের বাসায় 2-1বার গেছি, সে আমার বাসায় আসছে ওই পর্যন্তই। বাড়িতে গেলে ঈদের সময় আমাদের দেখা হয়। এছাড়া যে ঢাকায় আমরা থাকি পাশাপাশি এলাকাতেই, 20 টাকা রিক্সা ভাড়া তার বাড়িতে যেতে ওই রকম যাওয়া হয় না। যাই হোক, তো ঢাকায় আমি এভাবে 2-3 বছর চললাম। ঢাকায় এরকম 2-3 বছর থাকার পরে তখন হচ্ছে সে কিন্তু আমার হাজব্যান্ড আমার বাবার বাড়ির প্রতিও যথেষ্ট কেয়ারিং। আমার ভাই নাই, আমরা 3 বোন। আমার বাবা কৃষিকাজ করেন, বড় আপুকে বিয়ে দিয়েছিল, ওইখানে হাজব্যান্ড খুব মারধর করে, টাকা পয়সার জন্য নেশা টেশা করে। 3 বছর পরে সেখান থেকে ডিভোর্স হয়ে গেছে। বড় আপু বাড়িতেই আছে, আমি মেঝো, আর আমার ছোট বোনটা ক্লাস 4-এ পড়ে। আমাদের ভাই নাই কোনো। তো সেই ক্ষেত্রে সে আমার বাবার বাড়িতে আমার বাবাকে টাকা পয়সা দেওয়া, ঈদ আসলে বা তাদের জন্য গিফট কিনে পাঠানো, খুব যত্নশীল। সে একজন স্বামী বলতে একদম পারফেক্ট বলা যায়। তো এভাবে আমার ঢাকায় আসার পরে 3 বছর পরে, মানে আমার বিয়ের যখন 4 বছর বয়স, ওই সময়টাতে আমি কনসেপ্ট করলাম। তো কনসেপ্ট করার পরে প্রথম দিকে তত বেশি যে মানে অসুস্থ একদম বিছানায় পড়া এরকম কিছুই ছিল না। তো খুশিতে এসে আমার শাশুড়ি আমার কাছে 1 মাস থেকে গেলেন। পরে দেখলেন যে না ঠিক আছে, আমি মোটামুটি সুস্থই, আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না। তখন আমার শাশুড়ি হচ্ছে চলে গেলেন যে না ঠিক আছে, তুমি যেহেতু সুস্থই আছো, তাহলে আর আমার এখানে থেকে কি দরকার। তখন আমাকে একটা কাজের মানুষ রেখে দেওয়া হলে। এর আগ অব্দি আমাদের কাজের মানুষ ছিল না, কারণ আমরা 2জন মানুষের সংসার, আমরা হচ্ছে 2জনেই হচ্ছে টুকটাক করে ফেলতো। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতো, যেমন বিছানার চাদর ধোয়া, পর্দা টর্দা এগুলো আমি কখনো ধুই নাই, ও ধুয়ে দিত। বাট আমরা বুয়া রাখবো এরকম চিন্তা ভাবনাই করি না। তো আমার শাশুড়ি এসে বলে গেল যে বোর যেহেতু এই সময় কাজ টাজ করার দরকার নেই, ঘরটার মধ্যে একটা বুয়া রেখে দাও। তো আমাদের বাড়িতে থেকে একটা কাজের বুয়া রাখলাম। যে বাড়িতে ভাড়া থাকি ওইখানকার বাড়িতে কাজ করে একজন, ওনাকে রাখলাম। তো ওখান থেকে আমার পাশের ফ্ল্যাটে যে ভাবিটা থাকে তার সাথে আবার আমার মোটামুটি খুব ভালোই সম্পর্ক হয়েছে। সারাদিন বাসায় একা থাকি, তার একটা বাচ্চা, সে আসে, মানে প্রায় আমরা সমবয়সী। তো সে আসে মাঝে মাঝে, বসে আমরা খুব গল্প করি, আড্ডা দিই, খুব ভালো সময় কাটতেছে। তো যখন আমার প্রেগনেন্সির বয়স 7 মাস হয়ে গেল, ওই সময়টাতে আমার যে ওই যে কাজের যে খালা ছিল, উনি যে কোনো কারণে দেশে চলে গেলেন। আর আমি ওই সময়টাতে মানে আমি প্রেগনেন্ট এটা দেখার পরে 2-3টা বউ আসলো, বাট তারা টাকা বেশি দেওয়ার পরেও কাজ করতে চাচ্ছে না। মানে তাদের ধারণা সব কাজ আমাকে তাদেরকে দিয়ে করাবো বা কোনো কিছু এরকম। তো আমারও খুব বিরক্ত লেগে গেল এরকম করতে করতে। তো মার সাথে একদিন ফোনে বলতেছিলাম যে মা এমন জানো না, এরকম একটা বুয়া পাইতেছে না, আমার খুব কষ্ট হইতেছে। আমার হাজব্যান্ড সে সারাদিন কাজ করে আসে, ঠিক আছে, একটা ছিল যে খুশির বিষয়, সে আমার সাথে রান্না টান্না করছে বা খুশির বিষয় একটা করে দিছে। আর এখন হচ্ছে কাজ থেকে এসে প্রতিনিয়ত ঘরের কাজ করে, এটা তো আর পুরুষ মানুষ করতে চায় না। তখন আমাদের হচ্ছে কোনো জমিতে কোনো ফসল ছিল না, মানে বাড়িতে কোনো ফসল ছিল না, বাড়িতে তেমন কাজও ছিল না, বর্ষাকাল ছিল তখন। তো মা আমাকে বললো কি যে তোর বড় বোনকে নিয়ে যা। আর ছোট বোনের কথা বললো যে ছোট বোন গেলে তো হচ্ছে কোনো কিছু করতে পারবে না, তার চেয়ে বরং তুই রূপাকে নিয়ে যা। আমার বড় আপুর নাম রূপা। তো উনি এ কথা বলার পরে তখন আমিও ভাবলাম যে ঠিক আছে। বড় আপু আর আমি হচ্ছে 1 বছরের ছোট বড়, 1 বছর না মানে প্রায় 10 মাসের ছোট বড় আমরা। আমি হওয়ার পরপরই আবার বড় আপু মায়ের পেটে থাকে। তো যাই হোক,
আমাদের খুব ভালো সম্পর্ক, মানে আমরা দুই বোনের জানের মতো সম্পর্ক আমাদের দুইজনের। তো আমিও খুশি হয়ে গেলাম যে এতদিন আমার মাথায় আসেই নাই যে আপুকে আসতে বলি। আর যখন হচ্ছে আপুকে আমি আবার বললাম মাকে যে আপু কি রাজি হবে, সে খারাপ ভাববে না যে হচ্ছে আমি কাজের জন্য তাকে আসতে বলতেছি। পরে মা বলতেছে আরে কি খারাপ ভাবে, বাসায় সারাদিন এখানে বসে থাকে, ওইখানে গেলে দুই বোনে কথা বলতে বলতে সময় কেটে যাবে। তো আমি হচ্ছে ছোট্ট 2 রুমের একটা ফ্ল্যাটে থাকি, শুধু 2টা রুমই, মাঝখানে ছোট্ট একটু জায়গা ড্রয়িং রুমের মতো, আর 2টা ওয়াশরুম। তো আমি আমার হাজব্যান্ডের সাথে ব্যাপারটা যখন শেয়ার করলাম যে এমন এমন আপুকে আসতে বলতেছি, মা বলছে যে আপুকে পাঠাইবো, তোমার কোনো সমস্যা আছে? তো সে বলে আমার কি সমস্যা, তোমার ভালোর জন্য তোমার যার খুশি তাকে না রাখো। তারপর আমি আবার আমার শাশুড়িকে ফোন দিলাম যে মা এরকম এরকম মা বলছে যে আপুকে আনবো। তো আমার শাশুড়িও বললো হ্যাঁ হ্যাঁ তাইলে তো ভালোই হয়, তুমি নিয়ে আসো, তোমার জন্য আর আমার টেনশন হইব না, তাইলে তোমার বড় বোন যদি তোমার সাথে থাকে। তো সবাই এটাতে সম্মতি দিল। পরে বাবা হচ্ছে আপুকে গাড়িতে উঠাই দিল। আর ঢাকায় এসে উনি যখন নামলো, আপু আমার হাজব্যান্ড ওনাকে বাসায় নিয়ে আসলো আপুকে। তো তারপর থেকে সুন্দর থাকতেছি, দুই বোনের সারাদিন কথা বলতে বলতে সময় কেটে যায়। পাশের বাসার ভাবি আমরা 3 জনে মিলে। প্রেগনেন্সির সময়টা খুব একটা বেশি আমার কষ্ট হচ্ছিল না। তবে আমি একটা জিনিস হুট করে আমার আপু আসার কিছুদিন পর থেকে, 15-20 দিন পর থেকে খেয়াল করতেছি, মানে আমার হাজব্যান্ড মনে হয় খুব বেশি বেশি বাসায় চলে আসতেছে। আগে এরকম ছিল, সে দুপুরে খেতে সহজে বাসায় আসতো না, সে সকালে খেয়ে যেত, দুপুরে সে বাইরেই খেত, একবার এসে রাতে বাসায় আসতো। মানে বেশিরভাগ সময় 8টায় আসতো, যখন তার কোনো মানে বাসার কথা মনে পড়তো বা আমার কথা বেশি মনে পড়তো তখন সে তাড়াতাড়ি বাসায় চলে আসতো। এছাড়া সে রাত 8টা-9টার আগে বাসায় আসে না কখনো। তো এরপরে যখন আমি এই জিনিসটা খেয়াল করলাম যে সে কেন হচ্ছে প্রতিদিন বিকেলে বাসায় আসতেছে, আমাদের সাথে এসে চা খাইতেছে, আবার দুপুরের খাবারটাও সে এসে বাসায় খাইতেছে, তো আমি না এটা কিছুদিন পরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেসই করে ফেললাম, 1-1.5 মাস পরে, যে তুমি যে এখন তাড়াতাড়ি বাসায় চলে আসো, তোমার এখন কাজ নাই? তখন সে আমাকে বলল যে সে আমার জন্য চলে আসে, আমার এরকম সময় চলতেছে, আমি অসুস্থ, আমাকে সময় দেওয়ার জন্য চলে আসে। এটা তো আমি একদম মহা খুশি হয়ে গেলাম। একদিকে বোন এত আদর যত্ন করতেছে, 1 গ্লাস পানি ঢেলে খেতে দেয় না, অপরদিকে হাজব্যান্ড তাড়াতাড়ি বাসায় চলে আসে, মানে আমি কত ভাগ্যবতী নিজেকে এটা মনে করতেছি। পাশের বাসায় ভাবিও বলে যে আপনার বোনটা কত ভালো, আপনাকে হচ্ছে এত কাজ করে দেয়। ওনার আবার একটা দেবর আছে পাশের বাসার ভাবি, তো উনি বলতেছে যে আমি আমার দেবরকে বলবো আপনার বোনের সাথে বিয়ের কথা। তো আমার হচ্ছে আমি দেখতে শ্যামবর্ণ, দেখতে খারাপ সেটা কেউ তেমন একটা বলে না, বাট আমার আপু দেখতে ভীষণ সুন্দরী। তো মানে আমাদের বয়স যেহেতু সেম, ওনাকে দেখলে বোঝা যায় না যে ওনার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা যেহেতু হয় নাই। তো ওই জায়গা থেকে এখনও ইচ্ছে হলো ওনাকে আবার বিয়ে দেওয়া, যে আনম্যারিড বললে যে কোনো মানুষ মেনে নেবে এরকম। তো উনি বললো যে আমার দেবরের কাছে আমি বলবো যে এরকম এরকম একটা মেয়ে আছে খুব সুন্দর। যাই হোক, তো এভাবে বেশ কিছুদিন চলতে চলতে আমার ডেলিভারির সময় আসলো। তখন যখন আমি হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পরে আমার নর্মাল ডেলিভারি হইলো। আর আমার আগে থেকে প্রিপারেশন ছিল, ডাক্তারের সাথে কথাবার্তা বলাই ছিল যে আমি নর্মাল ডেলিভারি করতে চাই। তো তারপরে নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি একবেলা হসপিটালে ছিলাম, সন্ধ্যাবেলা আমাকে ছেড়ে দিয়েছেন, বাসায় চলে আসছি। তো বাসায় আসার পর থেকে যতই হোক একটা বেবি হয়েছে, আমি তো মোটামুটি অসুস্থই ছিলাম। 1 সপ্তাহ পরে আবার গেলাম, ডাক্তার চেক আপ করে মেডিসিন দিলেন। যখন আমি বের হয়ে গেলাম, আমার হাজব্যান্ড করলো কি, নিচে আমাকে দাঁড়া করা রেখে লিফট করে আমরা 4তলা থেকে নিচে নেমে গেছি, নিচে আমাকে রাস্তায় দাঁড় করায় বললো যে তুমি এখানে দাঁড়াও, আমি বাচ্চাটাকে বাসায় রেখে আসছি আমার আপুর কাছে। বললো যে তুমি দাঁড়াও, আমি আসতেছি। এটা বলে সে হচ্ছে আবার উপরে গেল, প্রায় আধ ঘন্টা পরে সে আসলো। তো ঠিক আছে, ওইখান থেকে ওষুধ টষুধ নিয়ে বাসায় আসলাম। এখন আমার সাথে যেটা হচ্ছে, আমি যখন মানে রাতে ঘুমাই, আমার বাচ্চাটা বুকের দুধ খায় না, যে কোনো সমস্যার কারণে প্রচুর কান্নাকাটি করতো, বুকের দুধ খেতে চাইতো না, যার কারণে ওকে হচ্ছে ফর্মুলা দুধ খাওয়াতে হতো, ফিডার করে যে দিত ও খেয়ে ফেলতো, এরকম হচ্ছে আর কোনো পেরেশানি ছিল না। যাই হোক, তো আমি হচ্ছে রাত্রে যখন খাওয়া দাওয়ার পরে 12টা-1টার দিকে যদি আমি ঘুমাই, সারা রাতে আমার আর কোনো হুঁশ থাকে না। আমি একদম ঘুম থেকে উঠে প্রতিদিন দেখতেছি হয়তো 6টা-7টা বেজে গেছে, অথচ রাত্রে আমার বাচ্চার কাঁথা পাল্টানো, আমার বাচ্চাকে হচ্ছে দুধ খাওয়ানো, এগুলো সব আমার আপু করতেছে। তো আমি তো আরও কৃতজ্ঞ আমার বোনের প্রতি। এভাবে আমার বাচ্চাটার যখন 1.5 মাস বয়স, তো বাচ্চাটা খুব ওজনে কম ছিল, যার কারণে যে টিকা দেওয়ার যে বিষয়টা থাকে একটু দেরি করে দিছি। তো 1.5 মাসের টিকাটা যখন দিতে যাব, ওই দিন আমার বোনও বাসায়, আমার হাজব্যান্ডও বাসায়। আগে থেকে একটা ডেট ফিক্সড করা ছিল যে অমুক তারিখ আমি টিকা দিতে যাব। তো আমার বোন হচ্ছে, তো ও তো বাসায় থাকবে, আমার হাজব্যান্ড ওদিন বাসায়, সে বাইরে যাবে না। তো আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো আমার সাথে যাওয়ার জন্য বা যাচ্ছে না বাইরে, আর সে বলতেছে তার ভালো লাগতেছে না, সে যাবে না। তো পাশের বাসার ভাবি আবার বাইরে যাচ্ছিল, ভাবি বললো যে চলেন ভাবি আমি যাই আপনার সাথে। তো
তো আমি আর ভাবি দুইজন চলে গেলাম বাচ্চাটাকে টিকা দিতে। তো এর আগেও যখন আমি মানে কিছু কিছু জিনিস একটু একটু সন্দেহের চোখে দেখতাম, আমার হাজব্যান্ডের তাকানো আমার বোনের প্রতি, বা আমার বোনের তার প্রতি একটা কেয়ারিং একটা নেচার, সে একদম অস্থির হয়ে যাচ্ছে, সে আসে তার পছন্দের খাবার রান্না করা প্রতিদিন, এত কিছু মানে এত আমার বাচ্চা সামলাচ্ছে, আমাকে দেখছে, আবার এইটা ওইটা রান্না করে আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো খাওয়ানো, এই বিষয়গুলো আমার তেমন একটা ভালো লাগতো না। তারপরে আবার কিছু বলতে পারতাম না যে এতটা করতেছে বোনটা আমার জন্য। যাই হোক, তো আমি যখন গেলাম আমার হচ্ছে ভাবির সাথে বাচ্চাটাকে টিকা দেওয়ার জন্য, টিকা দিয়ে হচ্ছে ওখানে গিয়ে দেখি কোনো মানুষ নেই। আমরা প্রায় আধ ঘন্টার মধ্যেই চলে আসলাম, হয়তো বা দেরি হইতো ভিড় থাকলে। চলে আসার পরে আমি যখন বেল চাপলাম, তো ঘরে দুইজন মানুষ, আমার হাজব্যান্ড আর আমার বোন। তো আমি বেল চাপার সাথে সাথে নর্মালি একজন একজন তো গেট খুলবেই, যদি একজন ওয়াশরুমে থাকে আরেকজন তো বাইরে আছে। তো আমার বেডরুম থেকে আমার দরজা অবধি আসার সময় হচ্ছে বড় জোর 10 সেকেন্ড সময় লাগতে পারে, যদি হাতে কোনো কাজও থাকে 20 সেকেন্ডে লাগুক, 1 মিনিটই লাগুক। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে আমি বাইরে দাঁড়িয়ে বেল দিতেছি, গেট খুলতেছে না। তো বেশ 3-4 মিনিট পরে ভাবি বলতেছে যে ভাবি এসে বসেন, কিন্তু আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে যে দুইজন মানুষ ঘরের ভেতরে, গেট খুলতেছে না, রোদ দিয়ে ঘেমে টেমে আসছি একদম। তো বেল দিতে দিতে তখন হচ্ছে দেখলাম আমার হাজব্যান্ড এসে গেট খুলছে। তো গেট যখন সে খুলতে আসছে, থাকে না মানুষের যে খুব হয়রান হয়ে গেছে, এরকম ঘাম বায়া পড়তেছে কপাল দিয়ে, মানে খুব কেমন যেন একটা, তাকে দেখে মনে হলো না যে লোকটা টিভি দেখা থেকে উঠে আসছে এরকম। তো যাই হোক, আমি আবার তাকে শুধু বললাম যে এতক্ষণ লাগে গেট খুলতে? বলতেছে হচ্ছে আমি ওয়াশরুমে ছিলাম। তো আমি বললাম তুমি ওয়াশরুমে, আপু কই? বলে আপু ওয়াশরুমে। তো দুইজনেই ওয়াশরুমে ছিল, এটা আর আমি বলি নাই। তো আমি চলে আসলাম, আসার পরে আমার বেডরুমে যখন আমি আসলাম, আমি চলে গেছি, আধ ঘন্টা সময় হয়ে গেছে। তখন আপুর তো কথা ছিল সব গুছায় গেছে, সুন্দর করে ঘরটা রেখে দিবে, বাট সেটা না করে আমি আমার খাটের অবস্থাটা দেখতেছি একদম খুবই খারাপ, খুবই এলোমেলো অবস্থা আমার বিছানাটার। তাও আমি হচ্ছে কিছুই বলি নাই। আমি আসারও প্রায় 10-15 মিনিট পর আমার বোন হচ্ছে ওয়াশরুম থেকে বের হইলো। তো বের হওয়ার পরে দেখলাম সে গোসল করতে যায় নাই, সে এমনিতেই ওয়াশরুমে 10-15 মিনিট কী করতেছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি এতক্ষণ ওয়াশরুমে কী করতেছিলে? সে আমার থেকে মানে চোখ সরাইতেছিল, চোখে চোখ রেখে কথা বলতে পারতেছিল না। তো ওখান থেকে আমার হচ্ছে সন্দেহটা মানে একদম গাঢ় হইল যে আসলেই কি ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক চলতেছে। তো আমি আর কিছু বেশি কথা বাড়াই নাই, কিছু বলি নাই, বাট মনে মনে আমার এটা ছিল যে এখন থেকে আমাকে খেয়াল করতে হবে ওরা দুজন কি করে। আসলেই কি ওরা দুইজন মানে খুব ভালো, আমি উল্টাপাল্টা চিন্তা করতেছি, নাকি আসলে কোনো কিছু আছে। এখন আমি একটা কথা বলে ফেলবো কোনো প্রুফ ছাড়া, এটা তো হয় না। আগে তো আমাকে দেখতে হবে, সরাসরি দেখলে তারপরে না ব্যাপারটা। যাই হোক, তো এভাবে চলে গেল আরও 1 মাস। যখন আমার বাচ্চার 2.5 মাস বয়স, তখন আমি আপুকে বললাম যে আপু তুই হচ্ছে বাড়িতে চলে যা, অনেক দিন তো হলো, এখন মারও ফসল টসল আসতেছে অনেক, প্রায় সে 5 মাস 5.5 মাস হয়ে গেছে আমার বাড়িতে। তো আমি বললাম মাও এখন কাজ টাজ করবে একা, ফসলের সময় হয়ে গেছে, তোকে কালকে টিকিট করে দেবো, তো চলে যাস। তখন আমার হাজব্যান্ড বাসায় না, সে জানে না এই বিষয়টা, আমি তার সাথে এই বিষয়ে কোনো আলোচনাই করিনি। ও মা, রাত্রে মানে দুপুরে খেতে এসে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে তুমি নাকি রূপাকে বলছো চলে যাওয়ার জন্য। তো আমি খুব অবাক হইলাম যে রূপাকে আমি বলছি, রূপা আর আমি দুইজনই বাসায়, সে কীভাবে জানে? আমি বললাম তোমাকে কে বলছে? বলে যে রূপা বললো। তো আমি বলি যে তুমি রূপাকে কেন ফোন করছো? তখন ও বলতেছে যে কি যেন মানে কিছু একটা শেষ হয়ে গেছে, ওটা বলার জন্য, যে এটা খাবারের জিনিসটা আনার জন্য রূপা আমাকে ফোন দিছিল। তখন বললো যে ও চলে যাবে টিকিট করার জন্য। তো যাই হোক, কথা কাটাইলো। এখানে আরও সন্দেহ গাঢ় হইলো যে আমার বোন, আমি আমার বাড়ি থেকে চলে যেতে বলছে, সে আমার হাজব্যান্ডকে আবার জানাইছে যে আমাকে ও চলে যেতে বলছে। যাই হোক, তো এভাবে আর কিছু বলি নাই। তো চলতে থাকলো। সে বললো যে আর কিছুদিন থাক, গ্রামে গিয়ে কি করবে, ওকে এখানে একটা চাকরি জোগাড় করে দেয়, মেয়েদের এখানে খুব ভালো স্যালারি পায়, 10-15 হাজার টাকা এখানে বসে ইনকাম করতে পারবে, গ্রামে কৃষিকাজ করে আর কি হবে, আর বসে থেকে ওরা জীবনের একটা ভবিষ্যৎ আছে না, বিয়ে শাদী করতে হবে না, এরকম অনেক কিছু বললো। তো আমি আমার হাজব্যান্ডের সাথে আর মানে বেশি কথা বলি নাই। ঠিক আছে, সে বলতেছে বলুক, এরকম ছিল ব্যাপারটা। তো একদিন হচ্ছে ওই যে পাশের বাসার ভাবি, আমি সকালে আসছে, আসার পরে আমি বলি কি যে আমি তো মেডিসিন খাইনি, তো আমার শরীর এরকম ছিল, আমি প্রচুর দুর্বল ছিলাম, একদম শুকনা আমি। তো আমার যে বেবি হওয়ার পরে রক্তশূন্যতা, অনেক অসুস্থ থাকি আমি, যার কারণে হচ্ছে আমাকে আয়রন ক্যালসিয়াম এগুলো দিয়ে রাখছে ডাক্তার, 3 মাস খেতে বলছে, সাথে একটা ছোট ট্যাবলেট। তো ভাবি এসে বসে কথা বলতেছে, এর মাঝে আমি বলতেছি আর আমি তো সকালের ওষুধটা খাই নাই। তো ভাবি বলে আপনি এখনও ওষুধ খান, আপনারা নর্মাল ডেলিভারি হয়েছে? পরে আমি বললাম যে এরকম আয়রন ক্যালসিয়ামের এরকম ওষুধ হচ্ছে খেতে হয়। তো যাই হোক, ভাবির সামনে আমি ওষুধের ড্রয়ার থেকে ওষুধগুলো বের করে খাচ্ছিলাম। তখন ভাবি বললো যে এটা কিসের ওষুধ ভাবি, এটা কেন, এটা কে খায়? এটা তো আমিও খাই। তো আমি বললাম যে এটা আমি খাই।
বলতেছে আপনার কি সমস্যা? পরে আমি বলি কই আমার তো কোনো সমস্যা নেই, শুধু রক্তশূন্যতা। তো ভাবি আমাকে বললো এটা রক্তশূন্যতার ওষুধ না, এটা তো হচ্ছে মাথা ঠান্ডা করার ওষুধ, মানে খেলে ক্ষতি হবে না, বাট ঘুম ভালো হবে, আপনি একদম বিভোর হয়ে ঘুমাবেন, এই ধরনের ওষুধ। তো ডাক্তার মনে হয় প্রেগনেন্সির সময় যদি ঘুম না হয় এই জন্য আপনাকে দিছে। তো সেও এটা বলে চলে গেল, বাট আমি তো এর আগে জানতাম না এটা কিসের ওষুধ। তো আমি এখন থেকে আমি আর এই ওষুধটা খাই না। তো এভাবে 2 দিন ওষুধ খাই নাই রাত্রে। 3 দিনের দিন মাত্র শুইছি, 1 ঘন্টা হয় নাই, মানে আমারও ঘুম আসতেছিল না। 1 ঘন্টার মধ্যে আমি দেখলাম আমার বোন উঠে আমার রুম থেকে চলে গেল, মানে আমি, আমার বোন আর বাবুটা এক রুমে ঘুমায়, আমার হাজব্যান্ড পাশের রুমে ঘুমায়। তো চলে গেল দেখে আমি তো, আমার রুমেই ওয়াশরুম আছে, গেলে তো এখানেই যাবে, ওয়াশরুমে যায় না এটা কনফার্ম। আর ওকে তো আমি আগে থেকে মানে সন্দেহ করতেছি গত 3 মাস যাবতীয়, এরকম কিছু না কিছু ওদের মধ্যে চলতেছে, বাট আমি কোনো প্রমাণ পাইতেছিলাম না। তখন আমি 5-7 মিনিট পরে আমি উঠলাম যে ও কোথায় গেছে দেখার জন্য। তখন দেখি ও পুরো আমার তো 2টা রুম, শুধু মাঝখানে ছোট্ট একটা ড্রয়িং রুম, আর কোনো জায়গা নাই। তো বাইরের ওয়াশরুমটা খোলা, তো কোথায় যাবে, বাইরের দরজা লাগানো, তো আমার হাজব্যান্ডের রুমেই হবে। তো আমার হাজব্যান্ডের রুমে যে ও গেছে, ও ভেতর থেকে রুমটা লক করে নাই, মানে এমনিতে লাগাই দিছে রুমটা, বাট আনলক ছিল। তো আমি হচ্ছে এটা ধরলাম, লকটা যখন ধরলাম তখন দেখলাম এটা খোলা। তো আমি ঘুরাইছি, ঘোরানোর পরে দরজাটা খুলে গেছে। দরজাটা খোলার পর তো আমি দুইজনকে দেখলাম একটা আপত্তিকর পরিস্থিতিতে। দেখার পরে আমি আর কিছু বলিনি, এই রুমে চলে আসছি, মাথা নিচু করে এখানে চলে আসছি। আসার পরে আমার বোন এসে আমার পা ধরে বসে আছে যে আমার ভুল হয়ে গেছে, এরকম করা ঠিক হয় নাই, বা সে আমার হাজব্যান্ডের দোষ দিতেছে। আর আমার হাজব্যান্ড আমার সাথে ভালো মন্দ কোনো এই বিষয় নিয়ে কোনো কথাই বলেনি। তো আমি কিছুই বলিনি, আমি শুধু বললাম তোমার যদি ভুল হয়ে যায় থাকে, ভুল ঠিক আছে করছো এতদিন, কালকে সকালে তুমি বাড়িতে চলে যাবা। সে বললো যে হ্যাঁ হ্যাঁ বাড়িতে চলে যাবো, আর কোনো দিনে তোর সাথে আসবো না, বা তোর সংসার নষ্ট করবো না, এরকম অনেক কিছু। সারা রাত আর ঘুমাই নাই, চিৎকার করে কান্না করছি সারা রাত, যে এইরকমই ছিল আমার কপালে লেখা। যাই হোক, তো পরদিন আমার মাকে ফোন করে আমি হচ্ছে আমার বোনকে আমি গিয়ে গাড়িতে উঠাই দিয়ে আসছি। আমার ওই যে পাশের বাসার ভাবির কাছে আমার বাচ্চাটাকে রেখে ফিডার দিয়ে গিয়ে আমি বলছি যে আমার সাথে চলো, আমি বিশ্বাস করি না যে তুমি চলে যাবা। সত্যিকারের আমি হচ্ছে গাড়িতে উঠায়া দিয়ে কান্না করতে করতে মাকে ফোন দিছি, মাকে সব কিছু জানাইছি। তো মা বলতেছে আসুক বাড়ি, তোরে মাটি দিব। ও মা, এখন রাত্রের বেলা মা আমাকে ফোন দিছে যে কিরে ও তো আসেনি, ও আসেনি, ও কোথায় গেছে? তো রাত্রে আমার হাজব্যান্ড বাসায় আসেনি। পরদিন আমার হাজব্যান্ড বাসায় আসছে, সারা রাত আমার হাজব্যান্ডও বাসায় আসে নাই, বোনও ওখানে যায় নাই। তো কোথাও একটা আমার মনে জানান দিতেছিল তারা দুজন হয়তো একসাথে আছে। তারপরে আসলো পরদিন আমার হাজব্যান্ড বাসায় আসছে, আমার বোন এখনও আসে নাই। সে এসে আমাকে ভালো মতো বলতেছে যে তোমার বোনের সাথে এই কাজটা করা ঠিক হয়নি, ওকে তুমি কেন বাসা থেকে বের করে দিছো? আমি বললাম আমার দুনিয়া এলোমেলো করে দিচ্ছে, আমার সংসার হাতে ধরে ভেঙে দিচ্ছে, আর আপনি হচ্ছে ওকে নিয়ে কথা বলতেছেন আর আমার সাথে আমার কাছে আসছেন আপনি ওকালতি করতে ওর হয়ে। আপনারা দুইজন তো এক ধরনের, মানে আমি আমার হাজব্যান্ডকে আর কি ছাড়ি না, যা তা বলে দিই। বলার পরে সে হচ্ছে আমাকে একটা চর মারে এবং বলে যে তুই হচ্ছে যদি আমার সংসার করতে চাস তাহলে তুই পাবনা চলে যাবি, চলে গিয়ে আমার বাবার বাড়িতে বাবা মার সাথে থাকবি, আমি তোর খরচ যা লাগে সব প্রতি মাসে পাঠাই দেবো, আর আজকে গিয়ে আমি তোর বোনকে বিয়ে করব, ওকে নিয়ে আমি ঢাকায় থাকবো, তোকে নিয়ে আমি ঢাকায় থাকবো না। তো যাই হোক, আমি প্রথমে তো চুপ করে থাকি। তো ওই দিন সে চলে যায়, আমি কিছুই বলতেই পারি না, মানে কী বলবো এই কথার উপরে। আমি ইচ্ছা মতো কান্নাকাটি করি, রান্না নাই খাওয়া নাই, 2 দিন ধরে বাচ্চাটাকে নিয়ে শুধু কান্না করতেছে। 2 দিন পরে সে আমার বোনকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছে। আসার পরে তখন হচ্ছে জিজ্ঞেস করতে আমাকে বলতেছে যে আমি কবে যাব পাবনা, সে কি আমি কি তার সাথে থাকতে চাই বা তার সংসার করতে চাই, তো আমাকে পাবনা দিয়ে আসলে সম্মানের সহিত আমি সারা জীবন তার বউ হিসেবে থাকবো, আর আমার বোনেরা তার সম্পর্কে কেউ কোনো দিন জানবে না, সে আমাকে খুব ভালো রাখবে, এরকম সে বারবার বলতেছে। তা আমার বোন আমার সাথে কথা বলতে আসছে, পরে আমি হচ্ছে আমার ঘরে পরার যে স্যান্ডেল ওটা দিয়ে ওকে বাড়ি লাগাই দিচ্ছি 2টা। যাই হোক, এটার পরে আমার হাজব্যান্ড খুব রেগে যায়, সে আমাকে ইচ্ছা মতো মারে। মারার পরে তারা দুজন বের হয়ে চলে যায় কোথাও একটা। তো কোথাও চলে যাওয়ার পরে পাশের বাসার ভাবিটা আসে, উনি তো দেখতেছিল, বা উনি তো প্রতিদিনই 1-2বার আসে। তো আসার পরে উনি বুঝতেছিল কিছু একটা হয়েছে, বাট আমি ওনাকে বলি নাই কোনো কিছু। শত নিজের বোনের কথা মানুষ কীভাবে বলে। তো ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাবি আপনাদের 4 বছর যাবৎ চিনি, ভাইয়ের সাথে তো কখনো আপনার কোনো সমস্যা হয় না, তাইলে কি সমস্যা বলা যাবে কোনো কিছু? আমার খাই না 2 দিন হয়ে গেছে, মুখ টুক শুকায় একই অবস্থা। তখন আমি ভাবিকে জড়ায় ধরে অনেক চিৎকার করে কান্না করি আর ভাবিকে সব কিছু বলি। বলার পরে তখন আমাকে ভাবি বলে যে ভাবি আপনার বাবা মায়ের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ওই হিসেবে আপনি যদি আপনার বাবা মার কাছে যান আপনার বাচ্চাটা সহ হয়ে যাবে একটা বোঝা, আর আপনি ছেড়ে দিলে আপনার বোন হয়তো বা বাচ্চাটাকে পালবে, বাট সে হচ্ছে একটা
মা তো আর হতে পারবে না। তো আপনি তাদের কথা শুনে আপনি হচ্ছে পাবনা চলে যান। ওখানে গিয়ে আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে সমাজের অন্ততপক্ষে পরিচিতি নিয়ে থাকতে থাকেন। বাকিটা দেখবেন সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার সাথে 5 বছরের সংসার, নতুন নতুন আপনার বোনের মোহটা কেটে গেলেই আবার আপনার হাজব্যান্ড আপনার কাছে চলে আসবে। আপনি উল্টাপাল্টা কিছু কইলেন না, কাউরে কিছু বইলেন না। যাই হোক, তো তারপরে মাকে ফোন দিলাম। মাকে ফোন দেওয়ার পরে কান্নাকাটি করে মাকে বলার পরে মাও এইটাই আমাকে বললো যে তুই এইটাই কর, আপাতত দেখ কোথাকার পানে কোথায় যায়, ওরা কয়দিন একসাথে থাকতে পারে। ওইদিকে আমার হাজব্যান্ড আমার বোনকে বিয়ে করে ফেলছে। তারপরে তারা আবার 2 দিন পরে বাসায় আসলো। এই 2 দিন তারা হোটেলে ছিল। বাসায় আসার পরে তখন সে আমাকে বলতেছে, আমার বোন আমাকে বলতেছে, তুই যদি না যাইতে চাস পাবনায় কোনো সমস্যা নেই, তুই এখানে থাক, আমরা দুজন একসাথে থাকবো। আমার এত পরিমাণে ঘৃণা লাগছে, আমি ওর মুখের মধ্যে থুথু দিয়ে দিছি যে আমি যদি ভিক্ষা করেও খাই তারপরে তোর সাথে এক সংসার করে এক ঘরে থাকবো না কোনো দিন। তুই আমার ভাতের উপরে আইসা ভাগ বসাইছিস, আমি তোর সংসারে আসি নাই। এরকম যাই হোক অনেক ঝগড়াঝাটি হওয়ার পরে আমার হাজব্যান্ড হচ্ছে সে সাথে করেই আমার প্রয়োজনীয় জিনিসপত্র, আমার কাপড় টাপড় আর কি যতটুকু নেওয়া যায় 2-3টা লাকেজ করে আমাকে একটা গাড়ি নিয়ে পাবনা নিয়ে যায়। আর আমার বোন বাড়িতে থাকে আমার সাজানো সুখের সংসারে, সে এখন সংসার করে খায়। আর আমি আমার শ্বশুরবাড়ির মানুষজনকে এখনও জানাইনি। বাহিরের একটা মেয়ে হলে হয়তো বা কিছু জানাইতাম বা বলেও দিতাম, যেখানে আমার নিজের মায়ের পেটের বোন, এখন আমি কি বলবো? কথাটা শুধু আমি, আমার মা, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বোনই জানি। পৃথিবীর এখন অবধি কেউ এই কথাটা জানে নাই। তবে আমার মনে হইলো যে এমন বোনের কথা জানানো উচিত সবাইকে, যে এই আমার মতো ভুল করে কোনো বোনকে যাতে কেউ এরকম জায়গাটা না দেয়। যাই হোক, তো এটাই ছিল আপুর গল্পটা। আপু এখন পাবনাতেই থাকে ওনার শ্বশুরশাশুড়ির সাথে। ওনার ছেলেটার বর্তমানে 3.5 বছর বয়স হয়ে গেছে। তো আছে, উনি খেয়ে পড়ে খুব ভালো আছে। ওনার হাজব্যান্ড শুধু বছরে একবারই ঈদের সময়টাতে যায় বাড়িতে। আর ওনার বোন এখন অবধি আর পাবনা যায় নাই, সে তার বাবা মার কাছেও মুখ দেখায় নাই, এখন অবধি সে ঢাকাতেই আছে। এখন তার বাচ্চা কাচ্চা হয়েছে না কি আসলে বিষয় এরকমভাবে কোনো কিছুই এখনও আপুটা জানে না, কারণ সে কখনো তার বোনের সম্বন্ধে তার হাজব্যান্ডের সাথে কোনো কথা বলে না। বা তার হাজব্যান্ডের সাথেও হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশন সেটা তাদের এখন আর নাই। তো আপু বলছে যে আমি বাচ্চাটাকে নিয়ে দেখি সারা জীবন বেঁচে থাকতে পারি কিনা। তো এটাই ছিল আপুর গল্পটা, এবং খুবই দুঃখজনক একটা গল্প। তো যাই হোক, এই পর্যন্তই গল্পটা। আসলে সব কিছু সবার জীবন তো একরকম হয় না। এখান থেকে আপুর অভিজ্ঞতাটা তার বোনের প্রতি খারাপ হলেও বোনরা তো বড় বোন তো মায়ের মতো হয়, সব বড় বোন একরকম হয় না, সবাইকে একরকমভাবে জাজ করা উচিত না। যাই হোক, তারপরও কেমন লাগলো গল্পটা সেটা জানাবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি আপনারা উপন্যাস শুনতে পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে সাবস্ক্রাইব করে খুব সুন্দর রোম্যান্টিক্স উপন্যাস আছে, ওখানে গিয়ে শুনে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।